আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চতুর্দিকেই রক্তের হোলি খেলা। এরই মধ্যে আবার বাংলাদেশ থেকে সাদিক কায়েম, জামাত ইসলাম, ওরা আবার মিছিল করছে যে ওই সে একই অবস্থা, দিল্লি না ঢাকা, আবার দিল্লি দিল্লি, দিল্লির আগ্রাসন রুখে দাঁড়াও। আমি বুঝি না যে ইরানে আক্রমণ করছে আপনার আমেরিকা আর ইসরায়েল, এর মধ্যে দিল্লির আগ্রাসন কোত্থেকে পাইলেন? আসলে এগুলোর কি কোনো খায় দায় কোনো কাম নাই নাকি বুদ্ধি শুদ্ধি নেই তাও বুঝি না। আবার দুই একজন তো ইংলিশে বক্তৃতা দিচ্ছেন, ভুলে ভরা ইংলিশ, জাতিসংঘের ইয়ে করে। আমার কাছে মনে হয় যে জামাত ইসলাম ভাইয়েরা, আপনারা বাংলাদেশে এইসব মিছিল মিটিং করে কি করবেন? তার চেয়ে আপনারা তো চলে যেতে পারেন আফগানিস্তান। আরো বড় কথা হচ্ছে যে আপনাদের এই ভাইয়েরা, আপনাদের সৎমার ভাইয়েরা তো পাকিস্তানে আমেরিকান এম্বাসিতে আক্রমণ করছে, আপনারা করেন না কেন? এটা সম্বন্ধে গুলশান না বনানি 2 নম্বরে না, ওখানে আক্রমণ করে বসেন না কেন? হুদা কামে কেন আম করে কষ্ট দিতে যান, ওখানে আক্রমণ করেন। আপনাদের এত হেডাম, এত কিছু, আপনারা মারেন না কেন? হেন অযথা পাবলিক কষ্ট দিচ্ছেন। এই যখন অবস্থা, এই অবস্থা আবার দেখছেন যে আদিলুর রহমান, যে তত্ত্বাবধায়ক ইনুচ্চার যে পান্ডা, সে যাওয়ার সময় এয়ারপোর্টে তাকে আটকাইছে, কি কি বিষয় জিজ্ঞেস করে জানি না। আবার এদিকে ইনুচ্চার অবস্থাও দেখছেন, তিনি 1 বছর SSF এর নিরাপত্তা নেবেন। আপনার স্মরণ আছে যখন আপনার 96 সালে বলা হয়েছিল যে ক্ষমতায় যাওয়ার পরে আজীবন পাবে এই শেখ হাসিনা বা শেখ পরিবারের লোকজন, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। বাংলাদেশে এখন পর্যন্ত মানে কোনো সরকারি দল বা বিরোধী দল ক্ষমতা থেকে গেলে ওনারা 1 বছরের নিরাপত্তা পায় না, কিন্তু ওনার জন্য নিরাপত্তার ব্যবস্থা, বিশেষ নিরাপত্তা। কার জন্য? ডক্টর ইউনূসের জন্য। উনি নিজে স্বাক্ষর করে নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করে গেছেন। তো এইভাবে চলছে বাংলাদেশের অবস্থা। তো এর ভিতরে আপনার ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে আমি শিরীন শারমিন চৌধুরীর কথা বলছি। হ্যাঁ, আমি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কথা বলছি, যেটা আজ থেকে 14-15 মাস আগে একবার খবর উঠেছিল যে উনি পদত্যাগ করেছেন স্পিকার পদ থেকে। সেটা রাষ্ট্রপতির কাছে দিয়েছেন, রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। আবার বিভিন্ন বিজ্ঞজনরা বলেছেন যে না, এভাবে উনি পদত্যাগ করতে পারেন না, যেহেতু উনি স্পিকার, তিনি পরবর্তী সংসদ গঠিত না হওয়া পর্যন্ত স্পিকার না নির্ধারণ না করা হলেও তিনি পদত্যাগ করতে পারেন না। এগুলো নিয়ে দ্বিমত ছিল, কিন্তু কখনোই আমরা শিরীন শারমিন চৌধুরীকে সরাসরি কোথাও দেখিনি বা কোনো নিউজও পাইনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শিরীন শারমিন চৌধুরী আছেন কোথায়? উনি কি জীবিত? উনি কি মৃত? উনি কি গুম? ওনাকে অ্যারেস্ট করে রাখা আছে? উনি কি জেলখানায় আছে? উনি কি সেনাবাহিনীর কাছে? কোথায় আছে? কেউ কি জিজ্ঞেস করেছি আমরা? সারা বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তিও কি জিজ্ঞেস করেছে যে উনি কোথায় আছেন? আর উনি যদি সেনাবাহিনীর কাছে না থাকে, পুলিশের কাছে না থাকে, গুম হয়ে না থাকে, বা আপনার এই অ্যারেস্ট হয়ে না থাকে, ওনার সামনাসামনি আসা উচিত। ওনারও অনেক কিছু পরিষ্কার করা উচিত যে আসলে কি কি হয়েছে ওনার সাথে। নতুন সরকার এসেছে, ওনাদের কোনো স্পিকারের প্রয়োজন হয় না, ওনারা ওনাদের সাংবিধানিক ভাবে যা যা আছে ওইভাবে করেছেন। যদি আমরা জানি না যে স্পিকার নাই, ডেপুটি স্পিকারকে ডাকা হয়েছে কিনা তা জানি না, যদিও সংবিধানে কথা আছে স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ করানো যায়। সেটা ডেপুটি স্পিকারকে ওনারা চাইলে জেলখানা থেকে 3 ঘন্টা প্যারোলে মুক্তি দিয়ে এনে এগুলো করাতে পারতেন, তাও করার নাই। ঠিক আছে ভাই, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে এই শিরীন শারমিন চৌধুরী কোথায়? উনি আসলে কোথায় আছেন? দেখেন, ওনাকে শেখ হাসিনা নিজের মেয়ে ঘোষণা দিয়েছিলেন, উনি 2 বার স্পিকারের দায়িত্ব পালন করেছেন। ওনাকে শেখ হাসিনা নিজের শ্বশুরবাড়ির আসন থেকে পাশ করিয়ে এনেছিলেন, সংসদ সদস্য বানিয়ে এনেছিলেন। সেই ব্যক্তিটি আজকে কোথায় আসলে? যদি উনি থাকে, উনি যদি জীবিত থাকে, বা উনি যদি সেনাবাহিনীর হাতে না থাকে, পুলিশ বাহিনীর হাতে না থাকে, তাহলে আমি আশা করব যে উনি আমাদেরকে জানাক যে ওনার আসলে কি অবস্থা, এই 18 মাস কেন উনি নিশ্চুপ, ওনার উপর কি কি অবিচার হয়েছে, বা উনি কি চাচ্ছে, এটা আমার জানার খুব ইচ্ছা। আমার মনে হয় সারা বাংলাদেশের যারা আছেন, আমাদের ভাই বোন যারা আছেন, আওয়ামী লীগ সমর্থক যারা আছেন, কর্মী ভাইয়েরা যারা আছেন, সমমনা সংগঠনের যারা আছেন, মানবাধিকার সংগঠন যারা আছেন, সকলে মিলে দাবি জানানো উচিত শিরীন শারমিন চৌধুরী কোথায়। কোথায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী? ওনাকে জনসম্মুখে আনা হোক, বা ওনার বিরুদ্ধে কি করেছেন? ওনাকে কি গুম করে রাখা হয়েছে? ওনাকে কি সেনাবাহিনী গ্রেপ্তার করে রেখেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, বা জেলখানায় দিয়েছে? এটা পরিষ্কার হওয়া উচিত। জাতির সামনে ওনার
বিষয়টা পরিষ্কার করা উচিত। আর আমি দাবি জানাচ্ছি যে কোথায় শিরিন শারমিন চৌধুরী, এই বিষয়টায় সকলে মিলে একটু সোচ্চার হন, তারপরে আমরা দেখি যে আসল কাহিনী কি। কয়েক সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা বেশি বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয় 28 ফেব্রুয়ারি শনিবার সকালে। সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে বড় ধরনের আঘাত সাধারণত গভীর রাতে পরিচালিত হয়। অন্ধকার আড়াল দেয়, আকাশ প্রতিরক্ষা থাকে বিভ্রান্ত, তাই প্রতিক্রিয়া দেখাতে সময় লাগে। কিন্তু এবার ছিল ভিন্ন চিত্র। শনিবার সকালেই শুরু হয় ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। কারণ সময় নয়, লক্ষ্য ছিল এখানে পরিষ্কার, ইরানি নেতৃত্বের সমাবেশকে এক আঘাতে বিচ্ছিন্ন করা, কমান্ড অ্যান্ড কন্ট্রোলকে অচল করা। এখানে দুটি প্রশ্ন উঠে আসে, কেন ঠিক শনিবারকে বেছে নেওয়া হলো হামলার জন্য, আর কিভাবে এই নিখুঁত হামলা পরিচালনা করে খামেনি সহ শীর্ষ ইরানি নেতাদের খুন করা হলো। দর্শক, বলা হতো আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন 86 বছর বয়সী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর খামেনি যখন ইরানের হাল ধরেন, তখন থেকে তিনি দেশটিকে এক কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। গত এক বছরে কমপক্ষে 3 বার খামেনিকে মারার চেষ্টা করেও সফল হয়নি ইসরায়েল, আমেরিকা। তবে এসব ঘটনার পর থেকে খামেনি ক্রমশ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বেশিরভাগ সময় কাটাতেন নিজের কম্পাউন্ডের সুরক্ষিত গভীর বাংকারে। খুব কমই তাকে বাইরে দেখা গেছে। অনেক কিছু হিসাব করে তিনি কাজের কৌশল আঁটতেন। যেমন শনিবার ছিল ইরানের শীর্ষ নেতাদের সাথে খামেনির বৈঠক। কেন শনিবার মিটিং ডেকেছিলেন খামেনি? কারণ খামেনি জানতেন ওই দিন হামলার কথা কেউ কল্পনাও করবে না। ইরানের এক কর্মকর্তা ফক্স নিউজকে জানান, 28 ফেব্রুয়ারি ছিল শনিবার। মিটিং এর সময় ঠিক করা হয় রমজানের সকালে। ইহুদিদের কাছে দিনটি পরিচিত সাব্বাত হিসেবে। সাব্বাত কি? সাব্বাত হলো ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিন। এদিন সাধারণত তারা রোজা রাখেন, ফলে এই দিনে ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক হামলার আশঙ্কা নেই বলে ধরে নিয়েছিল ইরান কর্তৃপক্ষ। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহুর কাছে এটি হলো মোক্ষম ফাঁদ। তাদের কাছে ধর্ম পরে, আগে দরকার রক্ত আর জয়। ইসরায়েলের কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানটি আরো পরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু খামেনির বৈঠক আয়োজনের গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুত তা এগিয়ে আনা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল যে ইরানের শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে সিআইএ অত্যন্ত সতর্কতার সাথে খামেনির গতিবিধি, দৈনন্দিন রুটিন এবং অবস্থানের উপর নজরদারি চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে গত বছরের 12 দিনের যুদ্ধের পর থেকে ইরানি নেতৃত্বের উপর গোয়েন্দা নজরদারি করার সক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিআইএ নিশ্চিত হতে পেরেছিল যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুরক্ষিত সরকারি কম্পাউন্ডে ইরানের শীর্ষ কর্মকর্তাদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে স্বয়ং সর্বোচ্চ নেতা উপস্থিত থাকবেন। গোয়েন্দা তথ্যের এই হাই ফিডেলিটি বা উচ্চ নির্ভরতা নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার পূর্ব নির্ধারিত সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতা, নিরাপত্তা উপদেষ্টা ও সামরিক শীর্ষ কর্মকর্তারা একই স্থানে উপস্থিত, এমন সুযোগ অত্যন্ত বিরল। সেই মিটিং উইন্ডো নিশ্চিত হওয়ার পরে হামলার সময় এগিয়ে আনা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে। তেহরানের সর্বোচ্চ সুরক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেষ্টিত খামেনির কম্পাউন্ডে তখন আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকফুরের মতো শীর্ষ জেনারেলদের খামেনির ইনার সার্কেলে আলোচনা করছিলেন। ঠিক সেই মুহূর্তে কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই আকাশ থেকে নেমে আসে বাংকার বাস্টার মিসাইল, যা কংক্রিটের কয়েক স্তরের সুরক্ষা ভেদ করে মাটির গভীরে গিয়ে বিস্ফোরিত হতে সক্ষম। হামলার মূল কৌশলটি ছিল খামেনিকে প্রথম আঘাতেই নিশ্চিহ্ন করা, যাতে তিনি কোনোভাবেই গোপন সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেয়ার সুযোগ না পান। ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধ বিমান এবং মার্কিন ড্রোন প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই হামলাটি ইরানের S-300 রাডার সিস্টেমকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল।
স্যাটেলাইট চিত্রে কম্পাউন্ড ধ্বংস হওয়ার যে চিত্র দেখা গেছে তাতে স্পষ্ট এটি চলমান কোনো কনভয়ের উপর আঘাত নয়, বরং একটি স্থির কমান্ড সাইটকে লক্ষ্য করে চালানো আঘাত। সামরিক ভাষা যাকে বলা হয় ডেকাপিটেশন স্ট্রাইক। যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়